ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার যে আছে সেই প্রিভিয়াস ইয়ারের বইটা থেকে 2019-এর বায়োলজি কোয়েশ্চেন সেটা কভার করে নেব। তো চলো শুরু করা যাক। এর আগে আমরা ফিজিক্স করেছি, কেমিস্ট্রি করেছি, ওই ভিডিওগুলো যদি তোমরা না দেখো তাহলে অবশ্যই দেখবে, আশা করি ভালো লাগবে। চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন শুরু করা যাক। Which of the following is used for baking fruit? মানে ফল পাকাতে কোনটা ইউজ করা হয়? তাহলে কোনটা ইউজ করা হয়? এখানে হবে হচ্ছে ইথিলিন, মিথেন, ক্লোরিন গ্যাস, আইসোপ্রোপাইল অ্যালকোহল, কিচ্ছু না। অপশন অনুযায়ী হবে বেকিং ফ্রুট ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। ইথিলিন কি? ইথিলিনের সংকেত কি? ইথিলিন হচ্ছে একটা অ্যালকিন, যেমন CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিনের সংকেত। ইথিলিনের সংকেত এইভাবে থাকে, এই যে সি ডবল বন্ড সি, এই যে এখানে একটা হাইড্রোজেন, তারপরে এখানে একটা হাইড্রোজেন, এইভাবে থাকে হাইড্রোজেন, এই যে এটা হচ্ছে ইথিলিনের সংকেত। তো এটাকে যদি আমরা মানে ছোট করে বলতে চাই তাহলে কি হবে? C2H4, এটা ইথিলিন। হ্যালো, তাহলে ইথিলিন কি? ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। ইথিলিন ইজ এ গ্যাসিয়াস প্ল্যান্ট হরমোন হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ন্যাচারাল রাইপেনিং অফ ফ্রুটস। মানে ন্যাচারালি ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। ইথিলিন একটা হচ্ছে গ্যাসীয় হরমোন যেটা ন্যাচারাল রাইপেনিং অফ ফ্রুটসে সাহায্য করে। হলো, এবার যদি তোমাদেরকে বলে আর্টিফিশিয়াল কি দিয়ে, তোমরা সবাই জানো যে আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ফ্রুটস, গ্রিন ফ্রুটসে কি ব্যবহার করা হয়? আর্টিফিশিয়ালি ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ইউজ হয়। হলো, ক্যালসিয়াম কার্বাইড তো ইউজ হলো। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত কি? সংকেত হচ্ছে CaC2, এটা ক্যালসিয়াম কার্বাইডের সংকেত। এবার কি হয় দেখো, আর্টিফিশিয়ালি যখন ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইড দিই, ওই যে ক্যালসিয়াম কার্বাইড CaC2 সেটা কি করে? জলের সাথে রিয়াকশন করে, 2H2O, দুই অণু জলের সাথে রিয়াকশন করলো, করার পরে কি হলো? করার পরে অ্যাসিটিলিন উৎপন্ন হয়। সেটার সংকেতটা কি? সেটা হচ্ছে C2H2 অ্যাসিটিলিন উৎপন্ন হয়, আর CaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে অ্যাসিটিলিন সেটা কুইকেন করে দেয়, কুইকেন্স রাইপেনিং প্রসেস। এই যে ফল পাকানোর প্রসেসটাকে আরো তাড়াতাড়ি কে করে দেয়? এই যে অ্যাসিটিলিন। ক্যালসিয়াম কার্বাইড, তো ক্যালসিয়াম কার্বাইড দিলাম আমরা আর্টিফিশিয়ালি ফল পাকানো, ক্যালসিয়াম কার্বাইড জলের সাথে রিয়াকশন করলো, করে অ্যাসিটিলিন উৎপন্ন করলো। এই অ্যাসিটিলিন এখন ফল পাকাতে সাহায্য করে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? হ্যাঁ, আর এখানে যে মিথেন আছে, মিথেনের সংকেত কি? CH4। মিথেন যেমন বায়োগ্যাস, বায়োগ্যাসে মিথেন থাকে। তারপর মার্শ গ্যাস বলা হয় মিথেনকে। তারপরে যে ড্রাই ওয়েটল্যান্ডস গুলোতে, জলাভূমিতে মিথেন পাওয়া যায়। ব্যাস এইটুকু হলে। আর ক্লোরিন গ্যাস তোমরা তো জানোই যে প্রচন্ড ঝাঁঝালো গন্ধ থাকে, ব্লিচিং পাউডারে ক্লোরিন পাওয়া যায়। এবারে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। The filtration unit of kidney is called. কিডনির যে ফিল্ট্রেশন ইউনিট সেটাকে কি বলা হয়? মানে পরিস্রাবন ইউনিট, সেটাকে কি বলে? কিডনির ফিল্ট্রেশন ইউনিটকে আমরা বলি হচ্ছে নেফ্রন। নেফ্রন বলি। তো নেফ্রনটা কি? নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক, সেটাই হলো নেফ্রন। নেফ্রন কি? নেফ্রন হলো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। এবার কত যদি বলা হয় যে তাহলে জীবদেহে কতগুলো নেফ্রন থাকে? নেফ্রনের সংখ্যা কিন্তু প্রায় 10 লক্ষ, প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। আর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যান্ড আমরা বলতে পারি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ নেফ্রন। এবারে দেখো অপশানে কিন্তু তোমাদের আরো কিছু আছে, যেমন ইউরেটার আছে, ইউরেথ্রা আছে, নিউরনস আছে। তো এই যে শুধু আমরা পড়ে গেলাম সেটা করলে হবে না, কিন্তু আমাদের অপশানের দিকে অবশ্যই মন দিতে হবে যে অপশানে কি আছে। এই যে এখানে দেখলেই তোমরা বুঝবে, এই যে এটা হচ্ছে কিডনি, এখানে আমি ছবিটা এঁকেছি। এই যে এটা হচ্ছে কিডনি, দুটো কিডনি, কিডনির এই যে এটা দুটো নালী দেখতে পাচ্ছ, সেই দুটো নালীকে বলা হয় গোবিনী বা ইউরেটার। এই গোবিনীর মাধ্যমে কিডনি থেকে মূত্র কি হয়? চলে আসে। এটা কি? ইউরিনারি ব্লাডারে চলে আসে বা মূত্রাশয় আসলে মূত্রাশয়ের থেকে তারপর ইউরেথ্রা বা মূত্র নালীর মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে ইউরেটার ছিল, ইউরেটার মানে কি? গোবিনী। আর ইউরেথ্রা মানে কি? এটা মানে হচ্ছে মূত্রনালী। এই দুটো কি? এই দুটো হচ্ছে ইউরিনারি প্যাসেজ, এর মাধ্যমে ইউরিনটা দেহ থেকে বেরিয়ে যায়। হলো, আর কি জানা যায় এখানে? এখানে আর একটা জানা যায়, সেটা হচ্ছে নিউরন। নিউরন কাকে বলে? নার্ভাস সিস্টেমে নিউরন তো তোমরা জানোই, নার্ভাস সিস্টেমে সেটা হচ্ছে নিউরন থাকে। এবারে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। আরো অনেক কিছু আছে, যখন ডিটেলসে মানে বলবো তখন বলার চেষ্টা করবো বিষয়টি, যে মানে কিডনি সম্পর্কে তো অনেক কিছু আছে, শুধু ফিল্ট্রেশন করে, রিঅ্যাবজর্পশন করে, অনেক কাজ রয়েছে।
তারপরে নেক্সট আমরা একটা ইভিএস এর কোয়েশ্চেনে চলে আসছি। Among carbon dioxide, water vapor, methane and carbon monoxide, the most abundant কোনটা, মানে most abundant greenhouse gas is কোনটা? most abundant greenhouse gas এর মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওয়াটার ভেপার, মিথেন। অনেকেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড করবে, সেটা আগে ছিল, কিন্তু এখন কিন্তু ওয়াটার ভেপার সেটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস। এবার গ্রিন হাউস এফেক্টটা কি চলো আমরা একটু দেখে নিই। এই দেখো সূর্য, এই সূর্য থেকে যখন এই যে এনার্জিটা আসছে বা হিটটা যখন আসছে, সেটা আর্থ সারফেস কি করছে, সেই এনার্জিটাকে আর্থ সারফেস শোষণ করে নিচ্ছে। হলো শোষণ করার পর অতটা প্রয়োজন নেই, কিছুটা অংশ প্রতিফলিত করছে। এই যে মানে কিছুটা এই যে আসলে এনার্জি বা শক্তি বা হিট যাই বলে না কেন, সেটা যে কিছুটা অংশ প্রতিফলিত করছে, রেডিয়েট ব্যাক করছে, এই প্রতিফলিত যে হিটটাকে সেটা যেতে দিচ্ছে না। দেখছো ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এরকম যে গ্রিন হাউস গ্যাসগুলোর মেন হচ্ছে ওয়াটার ভেপার, তারপর কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বনস, এইচএফসিএস, SF6 এটসেট্রা, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাস। তো এরা কি করছে, এই সূর্য থেকে আসা যে হিটটা, সে অতিরিক্ত হিটটা যেটা পৃথিবী প্রতিফলিত করে দিতে চাইছে, সেটাকে আর যেতে দিচ্ছে না, পৃথিবীতে একটা চাদরের মতো কাজ করছে, করে আমাদের পৃথিবীতেই ওই তাপটাকে রেখে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে। কিন্তু একদিকে একটা অ্যাডভান্টেজ ছিল আগে, যদিও মানে গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো না, তাহলে পৃথিবী খুব শীতল হতো, প্রায় পৃথিবীর তাপমাত্রা সম্ভবত -18°C হতো। গ্রিন হাউস গ্যাসগুলো থাকার জন্য পৃথিবীর নর্মাল টেম্পারেচারে ছিল। কিন্তু বর্তমানে এত জীবাশ্ম জ্বালানির দহন, কলকারখানা, গাড়ি ঘোড়া, গাছ কাটছি আমরা, এই সমস্ত কিছুর ফলে মানে এত পরিমাণ বেড়ে যাচ্ছে গ্রিন হাউস মানে গ্যাসগুলো, যেগুলো এগুলো এর খারাপ দিকগুলোই বেশি পরিমাণে প্রকাশিত হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা প্রচুর বেড়ে যাচ্ছে। মানে এরপরে তো 2040-70 সালের মধ্যে মানে 1.5 থেকে 2°C মনে হয় পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে এই গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য। তার জন্য আমাদের অবশ্যই কর্তব্য যে যতটা কম সংখ্যক গাড়ি ইউজ করা কিংবা গাছপালা লাগানো, গাছ না কাটা। তো হলো এবার আমরা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে পড়ে ফেললাম। ওয়াটার ভেপার হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট, বাদ বাকি যেগুলো অপশানে আছে তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই, কিন্তু যদি বলতে হচ্ছে এর মধ্যে কোনগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস, অপশানে হতো অল, কিন্তু যেহেতু বলছে মোস্ট অ্যাবান্ডেন্ট তার জন্য ওয়াটার ভেপার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। দ্য কেমিক্যাল রেসপন্সিবল ফর প্ল্যান্ট গ্রোথ, কোন কেমিক্যালটা মানে উদ্ভিদের গ্রোথের জন্য দায়ী? দায়ী কোনটা? দায়ী হচ্ছে আমাদের ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA, যেটাকে আমরা ন্যাচারাল অক্সিন বলে থাকি, সেটা হচ্ছে গ্রোথের জন্য দায়ী। এবার প্ল্যান্ট হরমোনের মানে গ্রোথের জন্য দায়ী সেগুলো হচ্ছে তোমার অক্সিন আছে, তারপর জিব্বারেলিন আছে, সাইটোকাইনিন আছে, এগুলো তো প্ল্যান্ট হরমোন। গ্রোথের জন্য দায়ী হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA, যেটাকে আমরা ন্যাচারাল অক্সিন বলে থাকি। আর আরেকটা আছে এখানে, এই যে মানে অক্সিন কি করে বলতো, পরাগযোগ আর নিষেক ছাড়াই মানে ফল পাকাতে সাহায্য করে, সেটাকে সেই প্রসেসটাকে সম্ভবত পার্থেনোকার্পি বলা হয়। পার্থেনোকার্পি, ইয়েস, হ্যাঁ পার্থেনোকার্পি বলা হয়, মানে পরাগযোগ আর নিষেক ছাড়াই অক্সিজেনের প্রভাবে ফল পেকে যায়, সেটাকে পার্থেনোকার্পি বলে। হলো এইবারে নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। সেটা হচ্ছে মোস্ট প্ল্যান্টস অ্যাবজর্ব নাইট্রোজেন ইন দ্য ফর্ম অফ, বেশিরভাগ আমরা প্ল্যান্ট দেখতে পাবো যে নাইট্রোজেনটাকে অ্যাবজর্ব করে। নাইট্রোজেন তো অ্যাবজর্ব করলো, কিন্তু সেটা কোন ফর্মে নাইট্রোজেনটাকে অ্যাবজর্ব করছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো কোন ফর্ম বলতে গেলে দেখো এখানে আছে হচ্ছে প্রোটিন, না ইউরিয়া শুধু হবে না, এবার নাইট্রেট, নাইট্রাইটস, নাকি নাইট্রেটস, নাইট্রাইটস আর ইউরিয়া, কোন ফর্মে মানে প্ল্যান্ট সবচেয়ে বেশি সংখ্যক আমাদের মানে মাটি থেকে নাইট্রোজেনটা অ্যাবজর্ব করে। তো আমরা এটা বলতে গেলে আসলে যে মানে নাইট্রোজেনটাকে প্ল্যান্ট কেন ডিরেক্ট অ্যাবজর্ব করতে পারে না, এর জন্যই অ্যাবজর্ব করতে পারে না যে নাইট্রোজেনটা N2 মানে দুটো নাইট্রোজেন পরমাণু, এটা হচ্ছে N ট্রিপল বন্ড N এরকম অবস্থায় থাকে, বুঝলে? নাইট্রোজেনটা N ট্রিপল বন্ড N এই যে এই অবস্থায় থাকে। এটা কি হয়, প্রচন্ড স্টেবল হয়, প্রচন্ড স্টেবল, প্রায় ইনার্টের মতো, ইনার্ট গ্যাসের মতো আচরণ করে।
এই নাইট্রোজেনটা। তার জন্য উদ্ভিদেরা সরাসরি নাইট্রোজেনটাকে বাতাস থেকে সংগ্রহ করতে পারে না, যদিও সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস বাতাসে থাকে? নাইট্রোজেন। প্রায় 78% বাতাসে থাকে, তাও উদ্ভিদ ডিরেক্ট শোষণ করতে পারে না, কারণ এতটা স্টেবল ফর্মে থাকে। তাহলে হলো, কিন্তু নাইট্রোজেন তো সংগ্রহ করতেই হবে। এর জন্য কি করে? এর জন্য উদ্ভিদেরা হচ্ছে মাটি থেকে নাইট্রোজেনটাকে নাইট্রাইটস এবং ইউরিয়া, অ্যামোনিয়া এইসব ফর্মে সংগ্রহ করে। তো এই বিষয়টা বলতে গেলে সেটা হচ্ছে যে আমরা এইভাবে বলতে পারি যে প্রথমে যে আমরা নাইট্রোজেনটা দেওয়া হলো, তো এই যে নাইট্রোজেন, এবার নাইট্রোজেনটাকে কি করলো বলো তো? উদ্ভিদ প্রথমে এই যে বিভিন্ন লিগিউমস গুলো যেগুলো আছে সেইগুলো, যেমন রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, এই সমস্ত নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেটাকে বলা হয়, নাইট্রোজেন ফিক্সেশন করে। তো ওদের মাধ্যমে কি হয়? নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রোজেনটা সেটা হচ্ছে নাইট্রেট, NO3- নাইট্রেটে কনভার্ট হয়ে গেল। এবার যেই নাইট্রেটে কনভার্ট হয়ে গেল, এবার নাইট্রেট থেকে তারপরে সেটা আবার নাইট্রাইটে কনভার্ট হয়ে যায়, NO2- সম্ভবত নাইট্রেট, তারপর নাইট্রাইট থেকে সেটা আবার NH4+, মানে অ্যামোনিয়াম আয়ন, সেটা কনভার্ট হয়ে যায়। এই যে অ্যামোনিয়াম আয়ন, সেটা আবার তোমার ধরো সেখান থেকে আমরা অ্যামিনো অ্যাসিডস পাচ্ছি, তারপরে প্রোটিনস। অ্যামিনো অ্যাসিড মানেই তো প্রোটিনস, তাই না? অ্যামিনো অ্যাসিড, প্রোটিনস, নিউক্লিক অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড মানে হচ্ছে প্রোটিন, তারপরে নিউক্লিক অ্যাসিড, এই সমস্ত কিছুতে কনভার্ট হয়ে যাচ্ছে এই যে অ্যামোনিয়াটা। তো এই যে কি জন্য এটার দরকার? এটার এই জন্য দরকার যে আমরা যে আমাদের দেহে আমরা প্রোটিন কোথা থেকে পাবো? এখান থেকে তো প্রোটিন পাচ্ছি, নাহলে তো খাদ্যে আমরা প্রোটিন পাবো না। এর জন্যই নাইট্রোজেন ফিক্সেশনটা ভীষণ দরকার হয়। আশা করি ক্লিয়ার হলো। আর ইউরিয়ার ক্ষেত্রে কি বলতো, আরেকটা ইউরিয়া যেটা আছে, ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2, এটা হচ্ছে ইউরিয়া, বুঝলে? এবার এই যে ইউরিয়াটা, তো ইউরিয়া কি হয়? আমরা যখন সার হিসাবে তো ইউরিয়া প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, এরকম আসে যে ইউরিয়াতে নাইট্রোজেন কন্টেন্ট কত? 46% সম্ভবত, তোমরা একটু দেখে নিও তো। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে। তো এই ইউরিয়াটা যখন জলে সলিবল হয়ে গেল, হওয়ার পরে কি হলো? এই ইউরিয়া থেকেও আবার আমাদের নাইট্রাইট, NO3- তৈরি হয়ে গেল, তারপর আবার NO2- মানে নাইট্রেট, এই সমস্ত কিছু তৈরি হলো। সেখান থেকে আবার NH4+, সেখান থেকে আবার সেটা অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড তে পরিণত হয়ে গেল। এই বিষয়গুলো হয়। তার জন্য এখানে মোস্ট প্ল্যান্টস অ্যাবজর্ব নাইট্রোজেন ইন দ্য ফর্ম অফ নাইট্রাইটস, ইউরিয়া রূপেও কিন্তু নাইট্রোজেনটাকে অ্যাবজর্ব করে, কারণ ইউরিয়া আমরা জমিতে সার হিসেবে ব্যবহার করি সেখান থেকে, এবং অ্যামোনিয়াম আয়ন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবারে নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। বলেছে যে হুইচ ইজ দ্য ফার্স্ট এনজাইম টু মিক্সড উইথ ফুড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক অফ হিউম্যানের ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে, প্রথম কোন এনজাইমটা সেটা হচ্ছে খাবারের সাথে আমাদের চলে যায়। তো আমরা যখন খাবারটা খাই তখন কি হয় বলো তো? খাবারটা খাই মুখের মধ্যে লালা রসের মধ্যে কিছু এনজাইম থাকে, যেমন হচ্ছে যেটা অ্যামাইলেজ বলতে পারো। এটা কি হয়? এটাকে বলা হয় হচ্ছে শ্বেতসার ভঙ্গকারী উৎসেচক, এটা কাজ করে কার্বোহাইড্রেটের মধ্যে। তুমি কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারটা খাচ্ছ, সেই খাবারটা অ্যামাইলেজ এনজাইমের উপস্থিতিতে প্রথমে কিছুটা চূর্ণ বিচূর্ণ হয়, কিছুটা ভাঙে, হলো অ্যামাইলেজটা ভাঙলো। এইবার আর কি কি অপশন আছে দেখো, এখানে অপশন আছে পেপসিন, ট্রিপসিন, এই সমস্ত কিছু। অ্যামাইলেজ প্রথমে কি হয়? প্রথমে খাবারটা যখন যায়, প্রথমে খাবারটা মুখে যায়, মুখের মধ্যে যে লালা রসের অবস্থিত অ্যামাইলেজ দ্বারা কিছুটা পরিমাণে ওই শুধু কার্বোহাইড্রেটের উপর, তুমি যে প্রোটিনটা খেয়েছো সেটা কিন্তু লালা রসে ভাঙবে না, কিংবা ফ্যাটও ভাঙবে না। প্রোটিন আর ফ্যাট ভাঙবে হচ্ছে প্রথম মুখবিভাগে খাবার গেল, তারপর স্টমাক, আমাদের যে স্টমাকে যায় সে পাকস্থলিতে গিয়ে আমাদের প্রোটিন, এবং এই দেখো দেখতে পাচ্ছ এটা, এই যে আমাদের মুখবিবরে আছে, এই যে এটা মুখবিবরে কি শ্বেতসার পরিপাকের স্থান, সেটা কার্বোহাইড্রেটটা যেটা খেয়েছো সেটাই প্রথমে যাবে। শ্বেতসার পরিপাক হলো কার মাধ্যমে? সেটাই হচ্ছে অ্যামাইলেজ বলতে পারো। তারপর হলো আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই যে আমাদের যে লালা গ্রন্থি, এরকম কোয়েশ্চেন আসতে পারে, কয় জোড়া লালা গ্রন্থি থাকে আমাদের মধ্যে? মানুষের 3 জোড়া লালা গ্রন্থি থাকে। সেগুলো কি কি? 1 জোড়া প্যারোটিড গ্রন্থি, 1 জোড়া সাবম্যান্ডিবুলার গ্রন্থি, আর 1 জোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে মানুষের কয় জোড়া লালা গ্রন্থি থাকে? মানুষের 3 জোড়া লালা গ্রন্থি থাকে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল।
হলো। লালাগ্রন্থি থাকলো, তারপর দেখছো মুখবিবরে শেষসার পরিপাক হলো, হওয়ার পরে গ্রাসনালীর মাধ্যমে চলে আসলো কোথায়, এই দেখো পাকস্থলীতে আসলো। এবার পাকস্থলীতে কোন খাদ্যের পরিপাক হবে, পাকস্থলীতে প্রোটিন এবং ফ্যাট পরিপাকের স্থান। আর মুখবিবরে কি হলো, সেটা হচ্ছে শ্বেতসার পরিপাক হলো, প্রোটিন এবং ফ্যাট পরিপাক হলো। এবার এখানে প্রোটিন যে পরিপাক হবে সেটা কার সাহায্যে, কোন এনজাইমের সাহায্যে প্রোটিন পরিপাক হবে, এই দেখো এখানে যে অপশানে আছে না তোমাদের প্রোটিন, এই যে পেপসিন। পাকস্থলীতে যখন খাবারটা গেল, পাকস্থলীর আমাদের যে গ্যাস্ট্রিক জুস আছে, সেই গ্যাস্ট্রিক জুসে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক পেপসিন থাকে। পেপসিন কোথায় থাকে, পাকস্থলীতে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে, প্রোটিনকে ভেঙে দিল। আর এই যে দেখো ট্রিপসিনের কথাটাও আসবে, এটা হচ্ছে আমাদের যে স্মল ইন্টেস্টাইন আসে বা ক্ষুদ্রান্তে অবস্থিত প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, সেটা হচ্ছে ট্রিপসিন, যেটা অগ্নাশয় রসে থাকে। এই যে আসলো তো খাবারটা পাকস্থলীতে, আসার পরে কি হচ্ছে দেখো তো, অগ্নাশয়, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, এই যে ক্ষুদ্রান্ত। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে মুখবিবরে হবে, নেক্সট কাজ পাকস্থলীতে হবে, নেক্সট কাজ হচ্ছে ক্ষুদ্রান্তে হবে। এবার ক্ষুদ্রান্তে কি হয় বলো তো, এই যে ক্ষুদ্রান্তে সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটাই পরিপাকের স্থান, মানে যেটুকু যা হলো মুখবিবরে পাকস্থলীতে, তারপরে ক্ষুদ্রান্তে এসে পুরোটা ভালো মতো পরিপাক হয়, তিনটা জিনিসই। এবার যখন এই দেখো আমাদের পাকস্থলীতে কি বলেছে, যে গ্যাস্ট্রিক জুস খরিত হয় পাকস্থলীতে, সেখান থেকে পেপসিন প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে, এবং পাকস্থলীতে যদি বলে ফ্যাট ভঙ্গকারী উৎসেচক কি থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ থাকে, ফ্যাট ভঙ্গকারী উৎসেচক হলো। তারপর পেপসিন তখন কি হয়, পেপসিন প্রোটিনকে এটা পেপটোনে পরিণত করছে, প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। এবং অপরপক্ষে গ্যাস্ট্রিক লাইপেজ একটা থাকে হচ্ছে পেপসিন, কি থাকছে দেখো, এটা পেপসিন, একটা থাকে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, দুটো উৎসেচক। পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে, মানে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, আর গ্যাস্ট্রিক লাইপেজ ফ্যাট ভঙ্গকারী উৎসেচক, তার জন্য ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। আর এই পাকস্থলীর যে অর্ধপাচিত এবং অর্ধতরল খাদ্যবস্তু, সেটাকে কাইম বা পাকমণ্ড বলা হয় হলো। পাকস্থলীর অন্তঃপ্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, গ্রন্থিগুলির অক্সিনটিক কোষ থেকে এই সেল খরিত হয় এবং পেপটিক কোষ থেকে পেপসিন খরিত হয় হলো। এইটুকু তোমরা যা জানাবো, আমি এক্সট্রা করে বলার চেষ্টা করছি। এবার ক্ষুদ্রান্তে যখন পরিপাকটা হয়, তখন কি হয়, ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেটুকু পরিপাক হয়েছে সম্পূর্ণ এসে পৌঁছানোর পরে ক্ষুদ্রান্তে তখন পিত্ত, অগ্নাশয় রস, মানে যেটাকে প্যানক্রিয়াটিক জুস, তারপর ইন্টেস্টাইন জুস সবকিছুর সাথে মিশে যাওয়ার পরে এবার অগ্নাশয় রসে শর্করা ভঙ্গকারী উৎসেচক থাকে, অ্যামাইলেজ আর মল্টোজ থাকে, আর প্রোটিন ভঙ্গকারী উৎসেচক ট্রিপসিন। এই যেটা ওখানে অপশানে কিন্তু আমরা দেখলাম, এই যে ট্রিপসিন কি, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রসে অবস্থিত প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো। এবং ফ্যাট ভঙ্গকারী উৎসেচক কি থাকে, তাহলে এখানে প্যানক্রিয়াটিক লাইপেজ থাকে হচ্ছে প্যানক্রিয়াসে, লাইপেজ মানে ফ্যাট ভঙ্গ করে। আগে দেখলাম গ্যাস্ট্রিক জুসে থাকে, তাই গ্যাস্ট্রিক লাইপেজটা পাকস্থলীতে ফ্যাট ভঙ্গ করে, আর প্যানক্রিয়াটিক লাইপেজটা যেহেতু প্যানক্রিয়াসে থাকে, সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসে ফ্যাট ভঙ্গ করে। এই তো বেশ। আর এই যে ক্ষুদ্রান্তের যখন স্মল ইন্টেস্টাইন এসে সরল এবং তরল খাদ্যবস্তুকে কাইল বলে, আর পাকস্থলীর খাদ্যবস্তুকে কাইম বলা হতো, আর ক্ষুদ্রান্তের সরল আর তরল খাদ্যবস্তুকে কাইল বলে। এই আর কি চেষ্টা করলাম বলার যতটা সম্ভব। এবার নেক্সট বায়োলজির কোয়েশ্চেন দেখি কি আছে। এই যে অক্সিজেন লিবারেটেড ডিউরিং ফটোসিনথেসিস কামস ফ্রম, ফটোসিনথেসিসের সময় যখন অক্সিজেনটা বের হয়, তখন সেই অক্সিজেনটা কোথা থেকে আসে, আমাদের ফটোসিনথেসিসের রিয়াকশনটা জানতে হবে, যে সালোক সংশ্লেষে কি হয়। সালোক সংশ্লেষে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল, মানে এগুলো হচ্ছে উপাদান, মেটেরিয়াল। সালোক সংশ্লেষের জন্য এই জিনিস লাগবে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল সূর্যালোকের উপস্থিতিতে। এবার ধরো এখানে ক্লোরোফিল এবং ক্লোরোফিলের সহায়তায় C6H12O6, এটাকে বলা হয় গ্লুকোজ উৎপন্ন করছে, এবং তার সাথে 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন লিবারেট করছে হলো। এই রিয়াকশনটা কিন্তু তোমাদের সবাইকে জানতে হবে। এই দেখো 6CO2 12H2O, সূর্যালোক, ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ আর জল এবং অক্সিজেন উৎপন্ন করছে। এবার এখানে কি কোয়েশ্চেন বলছে, অক্সিজেন লিবারেটেড ডিউরিং ফটোসিনথেসিস কামস ফ্রম, সালোক সংশ্লেষের সময় এই যে অক্সিজেনটা পাচ্ছি, এই অক্সিজেনটা কোথা থেকে আসছে
এটাই কোশ্চেন। এই অক্সিজেনটা আমাদের আসছে কোথায় থেকে? কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন থেকে না জলের অক্সিজেন থেকে? এই অক্সিজেনটা আসছে এই জলের অক্সিজেন থেকে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই জলের অক্সিজেন থেকে মানে জলের অক্সিজেন থেকে এই অক্সিজেনটা লিবারেট হচ্ছে কিভাবে? এটাকে কি, এটা হচ্ছে রিডিউস হয়ে যাচ্ছে, রিডাকশন। মানে দেখো কোনো কিছু থেকে হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে সেটাকে রিডাকশন বলে। এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে শুধু অক্সিজেন থাকছে, তাই এটা জলটা রিডিউস হয়ে অক্সিজেন উৎপন্ন করছে। হলো, এটাই কোশ্চেন ছিল। ওয়াটার যদি বলে আমাদের এই যে গ্লুকোজ অণু, গ্লুকোজেরও তো অক্সিজেন, তাহলে এই গ্লুকোজ অণুর অক্সিজেনটা কোথা থেকে আসছে? গ্লুকোজ অণুর অক্সিজেনটা সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে। ক্লিয়ার হলো? এই যে গ্লুকোজ অণুর যে অক্সিজেনটা সেটা কোথায় থেকে আসছে? গ্লুকোজ অণুর অক্সিজেনটা আসছে কার্বন ডাইঅক্সাইড থেকে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এখানে হচ্ছে আমাদের এই দেখো 6CO2 তো এই যে না, এখানে যে হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে এটাকে অক্সিডাইজ হচ্ছে, কিন্তু আগে সম্ভবত আমি রিডিউস বললাম, ভুল বলেছি। এই দেখো এইখানে ওয়াটারটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়া, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে মানে সেটা হচ্ছে অক্সিডাইজ হচ্ছে। আর এখানে এই যে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তার মানে এটা রিডিউস হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডটা রিডিউস হয়ে তারপর গ্লুকোজ উৎপন্ন করছে। গ্লুকোজের অক্সিজেনটা আসছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে। আর কি কি বলবো? ফটোসিনথেসিস সম্পর্কে বলতে গেলে কিন্তু সারাদিনও শেষ হবে না, এত কিছু আছে। যেমন ফটোসিনথেসিসকে আমাদের কি বলা হয়? ফটোসিনথেসিসকে বলা হয় অ্যানাবলিক রিয়াকশন। কেন বলা হয় উপচ্যুতি বিপাক? কারণ ফটোসিনথেসিসের সময় দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। বৃদ্ধি তো পাবেই, কারণ গ্লুকোজ উৎপন্ন হচ্ছে তার জন্য। সালোক সংশ্লেষ, এটা কোশ্চেন আছে, সালোক সংশ্লেষ এক রকমের উপচ্যুতি বিপাক। ফটোসিনথেসিস ইজ অ্যান অ্যানাবলিক মেটাবলিজম। কারণ কি? কারণ এটা এমন একটা বিপাক যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকেই উপচিতি বিপাক বলা হয়। তা যেমন সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদ দেহের শুষ্ক ওজনের বৃদ্ধি ঘটায় বলে সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলা হয়। তাহলে এটা কি? এটা হচ্ছে ক্যাটাবলিক ক্যাটাবলিক রিয়াকশন বা উপচিতি বিপাক, এই সালোক সংশ্লেষটা হলো। আর কি কি বলতে পারি? বলতে পারি সালোক সংশ্লেষ সম্পর্কে, যেমন তোমার ধরো তোমরা মোটামুটি সবই জানো, যেমন ইম্পর্টেন্ট বলতে গেলে যে তোমার ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ ফটোসিনথেসিসে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কোনটা? PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে ফটোসিনথেসিসে ফার্স্ট হচ্ছে PGA, যেটা হচ্ছে সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেটা ফটোসিনথেসিসের ফার্স্ট স্টেবল প্রোডাক্ট বলতে গেলে হলো। আর কিছু কিছু আসে, যেমন লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন দুটো হয়। লাইট রিয়াকশনটা কোথায় হয়? যে পাতার মেসোফিল কলার গ্রানাতে ঘটে লাইট রিয়াকশন, গ্রানা। আর স্ট্রমাতে কি ঘটে? স্ট্রমাতে ঘটে হচ্ছে ক্লোরোপ্লাস্টে, সেটা হচ্ছে ডার্ক রিয়াকশন ঘটে, মানে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে অন্ধকার, এরকম একটা। তাই স্ট্রমাতে ঘটে হচ্ছে ডার্ক রিয়াকশন আর গ্রানাতে ঘটে লাইট রিয়াকশন, এটা ইম্পর্টেন্ট। আর এখানে তো বললাম যে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, এখানে কি? এখানে একই সাথে অক্সিডাইজ হচ্ছে এবং রিডিউস হচ্ছে। যেমন লাইট ফেজের সময় ওয়াটার ইজ অক্সিডাইজ টু, ওয়াটারটা অক্সিডাইজ টু অক্সিজেন, এবং ডার্ক ফেজের সময় কার্বন ডাইঅক্সাইড ইজ রিডিউস টু গ্লুকোজ। এই যে কার্বন ডাইঅক্সাইড রিডিউস হচ্ছে গ্লুকোজ, এটা ডার্ক ফেজে হচ্ছে, আর এটা হচ্ছে লাইট ফেজে হচ্ছে। এই দুটো হচ্ছে। আর যদি বলা হয় সবচেয়ে বেশি ফটোসিনথেসিস হয় কোন রঙের ক্ষেত্রে? রেড অ্যান্ড ব্লু, লাল এবং নীল রঙে ফটোসিনথেসিসের হার সবচেয়ে বেশি হলো। এই একটা কোশ্চেন কিন্তু আসতে পারে যে কোন রঙের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে, তাহলে এটা বলো তো যে ফটোসিনথেসিসের হার সবচেয়ে বেশি বললাম লাল এবং নীলে, তাহলে ফটোসিনথেসিসের হার সবচেয়ে কম কোন আলোয় ঘটে? সেটা হচ্ছে সবুজ আলোর ক্ষেত্রে ফটোসিনথেসিসের হারটা সবচেয়ে কম হয়। কারণ কি? কারণ এই যে এর জন্যই তো উদ্ভিদের পাতা সবুজ দেখায়। সবুজ কেন দেখাবে? কারণ কি? যে সবুজ বর্ণের শোষণ হার অত্যন্ত কম ফটোসিনথেসিসে, সবুজ বর্ণ শোষিত না হয়ে প্রতিফলিত হয় বলে পাতাগুলিকে সবুজ দেয়। পাতাগুলি তো নীলও দেখতে হতো, কারণ সালোক সংশ্লেষের সময় লাল আর নীলে তো সবচেয়ে বেশি হলো রেট অফ ফটোসিনথেসিস, সবচেয়ে কম হয় সবুজে। কেন? আর পাতার রং সবুজই কেন? কারণ সবুজ বর্ণটা উদ্ভিদ কিন্তু শোষণ না করে প্রতিফলিত করে দেয়, রিফ্লেক্ট করে দিচ্ছে, তার জন্যই আমরা পাতার রং সবুজ দেখছি। আর হচ্ছে আরো অনেক অনেক কোয়েশ্চেনই বলা যেতে পারে আছে, যেমন NADP প্লাসকে হিল রিয়েজেন্ট বা হিল বিকারক বলা হয়। NADP প্লাসের ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। NADP কে কি বলা হয়? NADP কে আমরা বলে থাকি হচ্ছে হিল বিকারক, এটা আসতে পারে।
অনেক অনেক কোয়েশ্চেন আসে, মানে হাজারো কোয়েশ্চেন আসে যে ফটোফসফোরাইলেশন কাকে বলবো, তারপরে এটিপি কি, এটিপিকে কি বলে, এটিপিকে বলা হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট এনার্জি কারেন্সি বলা হয়, কারণ এটিপি অণুর মধ্যে শক্তি সঞ্চিত থাকে, তার জন্যই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। আর ফটোসিনথেসিস সম্পর্কে অনেক কিছু অনেক অনেক আছে। ফটোসিনথেসিসে মানে 180 গ্রাম গ্লুকোজ অর্থাৎ প্রতি গ্রাম অণু গ্লুকোজে 686 কিলো ক্যালোরি সৌরশক্তি, ফটোসিনথেসিসে যে সৌরশক্তি সেটা স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয়, মানে স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয়। এই কোয়েশ্চেনগুলো আছে। আর ফটোসিনথেসিস হিল রিয়েজেন্ট তো বললাম, NADP কে হিল রিয়েজেন্ট বলা হয়। আর তোমার এই তো আর কিছু না, মানে আরো অনেকটাই আছে, তবে এগুলোই মেন জিনিসগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। এবার নেক্সট আছে যে ক্যারিয়ার অফ ডেঙ্গু ডিজিজ। ডেঙ্গু ডিজিজের ক্যারিয়ার কে? ডেঙ্গু তো হামেশাই সবারই হয়, বাবা ভয়, মানে ডেঙ্গু হওয়ার সময়টা আসলে পরেই ভয় লাগে যে মানে ডেঙ্গু হবে, মশারি ভালো মতো টাঙিয়ে রাখতে হবে। তো ডেঙ্গুটা কোন, এটা সবসময় জানতে হবে, অ্যাডিস মস্কুইটো, এটা ক্যারিয়ার মানে বহন করে সেটা অ্যাডিস মস্কুইটো। ডেঙ্গু ভাইরাস ডিজিজ সেটা হচ্ছে বহন করে অ্যাডিস মস্কুইটো, যেটাকে আমরা এশিয়ান টাইগার মস্কিউটো বলে থাকি। হলো এবার অ্যানোফিলিস মস্কিউটো, স্ত্রী অ্যানোফিলিস মশা, সেটা কি করে? ম্যালেরিয়া রোগের বহন করে কে? ম্যালেরিয়া রোগ অ্যানোফিলিস মশা। আর মানে যে কিউলেক্স মস্কিউটো, অপশন ধরে ধরে সব পড়তে হবে, সেটা কি ফাইলেরিয়া বা গোদ রোগের গোদ বা ফিলারিয়া, সেটা হচ্ছে কিউলেক্স মস্কিউটো। এই জিনিসগুলো ডিজিজ সবকিছু অনেকটা জানতে হবে কিন্তু। আর বায়োলজি বলতে গেলে এই যে নাম্বার অফ স্পাইনাল নার্ভস ইন হিউম্যান, মানব দেহের মধ্যে স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলো বলো তো? 31 জোড়া। এটা মানে 31 জোড়া সুষুম্না স্নায়ু, এবং করটিক স্নায়ুর সংখ্যা কত? করটিক স্নায়ুর সংখ্যা থাকে 12 জোড়া, ক্রেনিয়াল নার্ভ। হলো এইবারে এই যে 31 জোড়া সুষুম্না স্নায়ু আছে, কোনটা কি অবস্থায় থাকে দেখো। এটা হচ্ছে এই যে 31 জোড়ার মধ্যে প্রথম 8টা সার্ভাইকাল, এই যে এটা ধরো মাথা, এই যে এটা মানুষের মাথা, তার মধ্যে এই দেখো এই হৃৎপিণ্ডটা এরকম কালারের হয় না, এরকম বাঁকানো এস আকৃতির, একদিকে উত্তল একদিকে অবতল। সার্ভাইকাল নার্ভ থাকে 8 জোড়া সার্ভাইকাল, তারপর থোরাসিক নার্ভ থাকে সেটা 12 জোড়া। এটা বাস্তবে সার্ভাইকাল নার্ভ কত জোড়া? 8 জোড়া থাকে। থোরাসিক নার্ভ কত? 12 জোড়া। সার্ভাইকাল 31 জোড়ার মধ্যে 8 জোড়া সার্ভাইকাল, 12 জোড়া থোরাসিক, টোটাল 20 হয়ে গেল সার্ভাইকাল থোরাসিক। তারপর লাম্বার নার্ভ কত? 5 জোড়া, তাহলে 25 হয়ে গেল সার্ভাইকাল থোরাসিক লাম্বার। আর তারপর স্যাক্রাল নার্ভ আরো 5 জোড়া, সেটা হচ্ছে 30 হয়ে গেল। আর হচ্ছে কক্সিজিয়াল নার্ভ, এই যে একদম এই যে এদিকটা কক্সিজিয়াল নার্ভ একদম নিচের দিকে, সেটা 1 জোড়া থাকে। টোটাল 31 জোড়া স্পাইনাল নার্ভ হলো। আজকের মতো বায়োলজি কোয়েশ্চেন এখানেই শেষ হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর তোমাদেরও এই বিষয়ে কিছু জানা থাকলে আমাকে জানাবে। আর ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি ভালো লাগে আমার কন্টেন্ট তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।